একটি কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার, জানালেন মন্ত্রী। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সমান সুযোগ পাবে সবাই। একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী। এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবি চাকরি প্রার্থীদের। পার্বত্য অঞ্চল ঘিরে ষড়যন্ত্র চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। এই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না, এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। র প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার সময়ের মতো আচরণ করা যাবে না। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ টানতে চায় সরকার, তবে সেটি কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিয়ে নয়, সুযোগ পাবে সবাই। সকালে এফইআরবির সেমিনারে এমন মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় চলমান জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। জানান, আগামীতে ব্যবসায়ীদের এলপিজি আমদানি করে দেবে সরকার। জ্বালানি তেল আমদানি, পরিবহন ও বিপণনে একচেটিয়া দাপট রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির। ব্যবসা পরিচালনা হয় 8টি কোম্পানির মাধ্যমে, নিয়ন্ত্রণ করে পরিশোধন ও পাইপলাইনে তেল আমদানিও। তবে মধ্যপ্রাচ্যের সংকটের ফলে কয়েক মাস আগে জ্বালানি তেলের সংকট শুরু হলে বিপত্তি বাধে। বেসরকারি খাতে রিফাইনারি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা সেজন্য নীতি পরিবর্তনের কাজ শুরু করে সরকার। এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর সামাজিক মাধ্যম। আসে নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগও। মঙ্গলবার এফইআরবির সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, অর্থ সংকট সামাল দিতেই এই উদ্যোগ। আমাকে অনেকেই বলে যে ভাই ফেসবুক দেখেন না, খামাখা দেখে এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না, যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এ সময় প্রতিমন্ত্রী জানান, মাতারবাড়িতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের জমি চূড়ান্ত হয়েছে। দাম নিয়ন্ত্রণে এলপি গ্যাসের বাজারেও হস্তক্ষেপ করবে সরকার, তবে চলমান গ্যাস সংকট সমাধানে সময় লাগবে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। সত্য কথাটি হচ্ছে, অঙ্কের হিসেবে এটি 30 মাস থেকে 36 মাসের আগে একটা এফএসআরইউ ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। এ সময় বিশ্লেষকরা দেশীয় কয়লা উত্তোলনে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন। অভিযোগ, গত কয়েক বছরে গ্যাস উত্তোলনে বাপেক্সের সক্ষমতা বেড়েছে শুধুই কাগজে কলমে। 11% রেসিডেন্সিয়াল, এটার মধ্যে সবাই জানে এর মধ্যে অর্ধেক হচ্ছে চুরি, পিলফারেজ, ইলিগাল লাইন। এত দাম দিয়ে আমরা পারছি না আনতে, তাও যদি আমি চুরি অ্যালাউ করি তাহলে তো চলবে না। আমাদের কয়লাটা আমরা বলেছি উই শুড এক্সামিন দ্যাট, আমরা আমাদের কয়লাটা ব্যবহার করতে পারি কিনা সেটা আমরা দেখতে পারি। ওটা ইঞ্জিনিয়ারিং সলিউশনস আছে, রিস্ক আছে, সেই রিস্কটাকে আমরা রিজনেবল সিচুয়েশনের মধ্যে পড়ে কিনা সেটা আমরা এক্সামিন করতে পারি। যে কয়লা যে দামে বড় পুকুরিয়ার কাছ থেকে কিনছে, সেই কয়লা সেই মহেশ্বরে সেই ওজনে কেন দাম বাদ দিলাম, সেই ওজনে এবং সেই মহেশ্বরে কেন পিডিবি কিনবে না? পরে এইটা করেছে, কিন্তু 5 লক্ষ টন কয়লা যে পানি বিক্রি করে নিয়ে গেছে, চাইনিজ কোম্পানি কিভাবে নিল, এরা কিভাবে করলো, সেইটা তারা নিষ্পত্তি করলো না। নীতি নির্ধারকরা জানান, আগামীতে সারা দেশে ওপেক্স মডেলে সোলার বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন আমি বলবো যে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী কথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এমচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। এমচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগে আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। এমপিও শিক্ষকদের এনটিআরসিএ সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এটি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। কৃষি গবেষণা কাউন্সিলে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজে নেমেছে সরকার। মামলার চাপে মন্ত্রণালয়ের কাজ নানাভাবে ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও জানান মন্ত্রী। রাজধানীর বিএআরসি অডিটোরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজন করে এডুকেশন ফর আ রোবাস্ট ইকোনমি, স্কিলস, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড গ্লোবাল মোবিলিটি শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে শিক্ষক নিয়োগের জটিলতা ও এনটিআরসিএ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, বিভিন্ন স্তরে প্রায় 1.5 লাখ শিক্ষকের পদ খালি থাকলেও আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে। শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। একটি মিটিংয়ের রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোনো গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল। বিগত সরকারের সময়ে এনটিআরসি এর নিয়োগ নিয়ে নানা সংকট তুলে ধরেন মন্ত্রী। তারা 12তম থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের বয়স পার হয়ে গিয়েছে। আমি রাস্তায় গাড়ি চালানোর সময় আমার গাড়ির নিচে এসে মাথা দিয়ে দেয়, তাদের বয়স নেই। 18তমতে প্রায় 10,000 শিক্ষককে এনটিআরসি লাইসেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদেরও বয়স পার হয়ে যাচ্ছে। অপরদিকে 77,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। অপরদিকে তারা যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছিল, ওই নোয়াখালীর এক শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কুষ্টিয়া, রংপুরেরটা দিয়েছে, খাগড়াছড়িটা দিয়েছে, লালমনিরহাট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বাস্তবভিত্তিক হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জানান, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান 0 পাবে, এটা কি হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। আমাদের কাছে তো রয়েছে, আমরা এমপিও দিচ্ছি শিক্ষকদেরকে। একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে। তখন হাজার হাজার প্রতিষ্ঠান 0 পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি। এবারও তাই হবে। গুজবে কান না দিয়ে যে কোনো সমস্যার সমাধানে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং 1 সপ্তাহের মধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে এনটিআরসি এর কার্যকর ভূমিকা রাখতে না পারলে সরকারি কর্ম কমিশন বা পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থানান্তরের দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় 3 বছর ধরে 19তম নিবন্ধন বা নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করায় চরম অনিশ্চয়তা আর বেকারত্বের মধ্যে আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় 3 বছর ধরে 19তম নিবন্ধন বা নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করায় চরম অনিশ্চয়তা আর বেকারত্বের মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার অধিকার নিশ্চিত করতে কোনো ধরনের পরিচালনা কমিটির মধ্যস্থতা ছাড়াই এনটিআরসি এর মাধ্যমে সরাসরি স্বচ্ছ নিয়োগের দাবি জানান তারা।
এনটিআরসি এর বদলে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেয়া সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকসুর আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে ছাত্র জমায়েত ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেধার ভিত্তিতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ বাণিজ্যের সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীরা বলেন, সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রী এটিকে গুজব বললেও এমন সিদ্ধান্ত নেওয়া হবে না সেটি স্পষ্ট করেননি। অনতিবিলম্বে সিদ্ধান্ত বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা। নিয়োগ বাণিজ্য করার সুযোগ করে দেওয়ার জন্য আবারও এই শিক্ষক নিয়োগ এনটিআরসির হাত থেকে তুলে নিয়ে ম্যানেজিং কমিটির হাতে দিতে যাচ্ছে। এর থেকে লজ্জাজনক সিদ্ধান্ত 24 পরবর্তী বাংলাদেশে আর হতে পারে না। বন্ধ থাকার রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। চুক্তিতে বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কবির উদ্দিন শিকদার স্বাক্ষর করেন। প্রাণ আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানির সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এটিএম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন। মিল 3টি চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় 1,175 কোটি টাকা। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম। পার্বত্য অঞ্চল ঘিরে বিভিন্ন রাজনৈতিক তৎপরতা ও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী হব না। এ সময় বক্তারা বাঙালি অবাঙালি বিভক্তি নয়, সবাই বাংলাদেশি, অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোলটেবিল বৈঠক। এর আয়োজন করে চিটাগাং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে গোলটেবিল বৈঠকে রাজনৈতিক নেতারা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। বাঙালি অবাঙালি বিভক্তি নয়, সবাই বাংলাদেশি, অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। বাঙালি অবাঙালির এই বিভক্তি চাই না। আমরা সবাই বাংলাদেশি জাতি হিসেবে, কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা। প্রতিবেশী যে কোনো রাষ্ট্র যদি মনে করে যে পাহাড়কে তারা উত্তাল করবে, পাহাড়কে নিয়ে চক্রান্ত করবে, সেই চক্রান্ত বিএনপি সরকার মোকাবেলা করতে পারবে। পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশ, এটা আমাদের অংশর আলাপ আসতেছে কেন? সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পার্বত্য চট্টগ্রামকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করার আহ্বান জানান। রাজনীতিবিদদেরকে বুঝতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান একবারের জন্যই করতে হবে। বারবার এটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না। বাংলাদেশের জনমিতি ও জাতি গঠনের ইতিহাসকে পূর্ব নির্ধারিত বয়ান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বসতি, মিশ্রণ, সংস্কৃতি বিনিময়, বিবর্তনের ধারাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তথ্যমন্ত্রী। অভিবাসী মনোযোগ দিয়ে এই জনমিতিকে বোঝা যায় না। এই জনমিতিকে বুঝতে চাইলে ন্যাচারালাইজেশনের যে ইভলিউশনের ধারা, সেই ধারা সম্পর্কে সমাজ বিজ্ঞানের যে মৌলিক জ্ঞান তা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা হবে। আদিবাসী নয়, সবাইকে বাংলাদেশের অধিবাসী হওয়ার আহ্বান জানান তিনি। বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি এক সময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না। এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পাহাড় ও সমতলের সব জাতিগোষ্ঠী রাষ্ট্রের কাছে সমান। মনস্তাত্ত্বিক বিরোধ তৈরি না করে সে অনুযায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মনে করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সমস্ত জাতি গোষ্ঠী মিলে যে
মানে একক একটা সত্তা তৈরি হয়, সেটাকে আমরা একটা জাতীয়তাবাদী সত্তা বলছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর স্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। জানান, ভারতীয় কোনো সংস্থা বা প্রতিষ্ঠান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময়ে যেভাবে বাংলাদেশে কাজ করেছে তার পারবে না। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে হলে ভারতকেই অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় তিনি দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত ফেরত পাঠানোর উপর জোর দেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। তবে বিএনপি সরকার গঠনের পর এক্ষেত্রে কিছুটা বরফ গলতে শুরু করে। যদিও গত 5 আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ফলে বিমস্টেক সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে তুলে ধরা হয় বাংলাদেশের শক্ত অবস্থান। ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়নি, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এর ছাড়া একটা দাওয়াত আছে। আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন, সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে প্রচুর আলাপ আমরা করছি ব্রিক্সে, এখনো সিদ্ধান্ত হয়নি, সেটাও তিনি জানিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়েও। বলেন, এ নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কে কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে, তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না। তথ্য উপদেষ্টা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রিকেটার সাকিব আল হাসানের ফেরার ঘোষণা নিয়েও কথা বলেছেন। জানান, গণতান্ত্রিক দেশে বিভৎস অপরাধীও সাংবিধানিক অধিকার পাবেন। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে হলে ভারতকেই অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, প্রত্যর্পণ করতে হবে দণ্ডপ্রাপ্ত আসামিদের। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি, সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না কোনো সংসদ সদস্য। এক্ষেত্রে ব্যতিক্রম হলে চলে যাবে এমপি পদ, জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসির সাথে প্রস্তুতি সভা শেষে কথা জানান তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শুধু গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ভোটাভুটি শেষে 20 আগস্টই ফল ঘোষণা করা হবে। সংসদীয় ব্যবস্থায় দ্বিতীয়বারের মতো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় ভোটাভুটি হয়নি। তবে এবার প্রার্থী দিয়েছে বিরোধী দলও। 20 আগস্ট এই নির্বাচনে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। সরকার দলীয় চিফ হুইপ জানান, বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। তবে দলীয় প্রার্থীর বাইরে কাউকে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলেই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে।
আর বিরোধী দলীয় চিফ হুইপ জানান শুধু গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। তবে জুলাই সনদ অনুযায়ী এই নির্বাচন হলে সংসদ সদস্যদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকত। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তো সরকার দল তারা বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে জানানো হয় ভোট গ্রহণ চলবে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। থাকবে ইসির 20 সদস্যের টিম। ফল ঘোষণা হবে সেদিনই। 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে আমরা 20 জনা আমাদের 20 জনা আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব, তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে। আর গ্যাজেট প্রকাশের পর দেশের 23তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। এটা রাজনৈতিক প্রশ্ন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের বার্তা নিয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ও বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিক নির্দেশনা চান। দুই দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়। এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকের পর বিকেলেই দিল্লির পথ ধরেন দীনেশ ত্রিবেদী। বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে ব্রিক্স সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফর দুটোতেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দ্বিপক্ষীয় সফরের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে হালনাগাদ তথ্য থাকলে আমরা আপনাদের জানাবো। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।